আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ সহসভাপতি সুশ্রী পাপিয়া দত্ত মহোদয়া, উপস্থিত আছেন প্রদেশ সম্পাদক শ্রী তাপস মজুমদার মহোদয়া। আজকে এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সম্বোধন করবেন প্রদেশ সহসভানেত্রী সুশ্রী পাপিয়া দত্ত মহোদয়া। আমি ওনাকে অনুরোধ করছি আপনাদেরকে সম্বোধন করার জন্য। নমস্কার। আজকের এই বিশেষ প্রেস বার্তায় আপনারা যারা এসেছেন আমার দেশ সাংবাদিক ভাই বোনদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ এক বিশেষ পরিস্থিতিতে আমাদের এই প্রেস বার্তা প্রেস কনফারেন্স করতে হচ্ছে। আগামীকাল 9 জুলাই সিপিএম সহ কিছু বিনাশকারী বামপন্থী রাজনৈতিক দলগুলো তাদের চিরাচরিত প্রথায় রাষ্ট্রের ডেভেলপমেন্টের গতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য, প্রতিহত করার জন্য, রাজ্যের উন্নয়নের যে ধারা সেই জায়গা থেকে মানুষের দিশাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা সারা ভারত ব্যাপী তারা ধর্মঘটের আহ্বান করেছে। যদিও এটা আমাদের জন্য হাস্যকর বলতে পারি বা আশ্চর্যজনক একটি ঘটনা, আমরা যদি এ রাজ্যের ইতিহাসও দেখি, লক্ষ্য করি, 2018 সাল পর্যন্ত তাদের সরকার ছিল কমিউনিস্টদের। আমরা তখনও দেখেছি বিভিন্ন সময় সরকার তাদের কিন্তু রাস্তায় দাঁড়িয়ে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চায়, আন্দোলন করতে হবে। আমি এই জায়গায় দাঁড়িয়ে কয়েকটি বিষয় আমি বলতে চাই যে নিশ্চিতভাবে আজ রাজ্যে একটির জায়গায় 8টি ন্যাশনাল হাইওয়ে, আজ রাজ্যে যেখানে শূন্য ছিল সেই জায়গায় 20টির ওপর এক্সপ্রেস ট্রেন আজ বাধারঘাট রেল স্টেশন থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছুটছে। আজ রাজ্যে প্রতিদিন 16টির ওপর বিমান ওঠানামা করছে। আজ রাজ্যে আমরা যদি বলি ডেন্টাল কলেজের কথা, আজ রাজ্যে আমরা যখন বলি যে সরকার বিনা আন্দোলনে আজ 2018 থেকে 2025 পর্যন্ত আমরা যদি উন্নয়নের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের ডেভেলপমেন্টের স্কেল এবং স্পিড দেখি, সেখানে প্রত্যেক স্কেল এবং স্পিডে কোন রকম ব্রেক নেই, কোন রকম আন্দোলন নেই, কোন রকম ধর্মঘট আমাদের করতে হয়। ভাতার জন্য সামাজিক ভাতা যারা তথাকথিত যারা বলছেন আমরা মেহনতি শ্রমিক কৃষকদের সরকার, আমরা দেখেছি তাদের 25 বছর 35 বছর যারা কৃষকদের কাছ থেকে 1 কেজি ধান ক্রয় করার মতো নীতি পর্যন্ত তারা পলিসি পর্যন্ত নিতে পারেননি, তারা বলেন তারা কৃষকের সরকার ছিলেন। আমাদের অন্নদাতা কৃষকদেরও একটি সম্মান প্রয়োজন। এই ভাবনা, এই চিন্তা, স্বাধীনতার এত বছর 2014 পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধান যখন কোন নীতি পলিসি নিতে পারলেন না, তারাই আবার বলেন তারা নাকি কৃষকদের জন্য ছিল। আমরা দেখেছি যে 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন মা ভারতের দায়িত্ব নিলেন, তখন প্রথম উনি এই দেশের গরিব, সেখানে মহিলা এবং কৃষক কল্যাণে উনি অনেক পলিসি উনি নিয়েছেন। আজ সাবরুমের কৃষক, আজ ধর্মনগরের কৃষক, আজ আগরতলার কৃষক ধান উৎপাদন করে ঘরে বসে থাকেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রতি বছর তার অ্যাকাউন্টে 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধির মাধ্যমে প্রদান করেন। আজ আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকারই 2018 সালে এই রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর
কৃষকদের কাছ থেকে ধান এমএসপিতে ক্রয় করার মতো সিদ্ধান্ত নিয়েছেন। এই বছর প্রায় 23 টাকার উপর প্রতি কেজিতে ধান ক্রয় করা হয়েছে। এখন পর্যন্ত রাজ্যের কৃষকদের প্রায় 10 লক্ষের উপর ফসল বীমা যোজনায় সুবিধা তারা পেয়েছেন, যেখানে 210 টাকা আমাদের সরকার থেকে দেওয়া হচ্ছে, আর অনলি 10 টাকা কৃষকদের পক্ষ থেকে সেই বীমার ইন্স্যুরেন্স হিসেবে জমা করা হচ্ছে। 8 লাখের উপর আমাদের রাজ্যের মহিলারা গ্যাস কানেকশন পেয়েছে। এখন প্রশ্ন হলো এই ডেভেলপমেন্ট কি করে সম্ভব? এখন কমিউনিস্ট এবং কংগ্রেসকেও আমার মনে হয় তার উপর রিসার্চ করা প্রয়োজন যে হাউ ইজ দিস পসিবল, এবং রিসার্চের রেজাল্ট একটি আসবে, আমরা বিশ্বাস করি যে এই ধরনের পরিবর্তন, যেখানে আমরা অর্থনীতিতে ফেজাল 5-এ ছিলাম, পেছনের দিক থেকে 5ম স্থানে ছিলাম, আজ যখন বিশ্ব অর্থনীতিতে আমরা 4র্থ স্থানে চলে এসেছি, তখন আমাদের বলতে হয় এটা তখন সম্ভব হয় যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মতো নেতা হয়ে থাকে। $1 ট্রিলিয়ন উপর এফডিআই, 825 আরব ডলারের উপর ঐতিহাসিক রপ্তানি, 2025-26-এ বিকাশ দর যেখানে আমরা আশা করতে পারি যে 6.8%-এ চলে যাবে, 29.8 লাখ কোটি টাকার আত্মনির্ভর ভারত প্যাকেজ। কিন্তু সমস্যা কি জানেন তো? এই বিষয়গুলো বলা যাবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত আজ বিশ্ব মঞ্চে নিজের আওয়াজকে শক্তিশালী করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় সেনা 100 কিলোমিটার শত্রুর ঘাঁটিতে প্রবেশ করে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, অপারেশন সিন্দুর করে দেখিয়েছে। এই বিষয়গুলো বলা যাবে না। এই বিষয়গুলো যখন আমরা বলবো, এই বিষয়গুলো থেকে মানুষের মোটিভকে, মানুষের দিশাকে, ইস্যুকে ঘুরিয়ে নেওয়ার জন্য মেলার মাঠে বসে, কখনো পোস্ট অফিস চৌমুহনীতে বসে প্রেস কনফারেন্স হবে যে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি শ্রমিক বিরোধী সরকার, কৃষক বিরোধী সরকার। আজকে এই জায়গায় দাঁড়িয়ে বসে আমি বলতে বাধ্য হচ্ছি, কংগ্রেস এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল, ইন্ডিয়া অ্যালায়েন্সের যে সংখ্যা তত্ত্ব, তারা নলেজ কতটা, আমার কেউ যেন খারাপ না পেয়ে থাকেন, অনেকে আমার থেকে বরিষ্ঠ নেতা, তাদের কাছে সংখ্যা তত্ত্বের জ্ঞান কতটা আমরা 2024 নির্বাচনের ফলাফলের পর দেখিয়ে দিয়েছি। দূর সংখ্যায় দাঁড়িয়ে কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধী তথা ইন্ডিয়া অ্যালায়েন্সের বাকি নেতৃত্ব, সেটা মমতা হোক, সাপা হোক, আমাদের রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক বাবু হোক, বা আমাদের রাজ্যের যারা অন্যান্য যারা জিতেন বাবুর মতো বরিষ্ঠ নেতাদের যা বাহাদুরি আমরা কয়েক সেকেন্ডের জন্য দেখেছি, এরকম একটা ভাব তারা পোষণ করেছিলেন দূর সংখ্যায় দাঁড়িয়ে যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। আর 3বারের মতো 3 সংখ্যায় এসেও প্রধানমন্ত্রী রূপে শপথ নেওয়ার পরেও এরকম প্রদর্শনী দেখানো হয়েছিল যে ভারতীয় জনতা পার্টির পরাজয় হয়েছে। দেখুন, আমি এখানে বসে আরেকটি কথা বলতে চাই যে আমিও অর্থনীতিবিদ না। আপনারা কেউ আমাকে অর্থনীতি দিয়ে কিছু প্রশ্ন করবেন না, হয়তো আমি উত্তর দিতে পারবো না, কিন্তু বিষয় হলো কমন সেন্স, সাধারণ জ্ঞান। আমার মনে হয় এখানে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের মধ্যে এতটুকু সেন্স আমাদের মধ্যে কাজ করে, আমরা পড়াশোনা করি বা না করি, আমরা রাজনীতি করি বা না করি, আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে শিখেছি যেটা, আমার মা বাবা চাকরি করতেন। আমি ছোটবেলায় দেখতাম যে মা বাবার যখন ডিএ বৃদ্ধি পেত, চাকরি বেতন বৃদ্ধি পেত, আমি যে পুজোতে একটি ড্রেস আমি কিনতাম, আমি আর যখন বেতন বৃদ্ধি পেত আমি সেই জায়গায় 2 বা 3টি ড্রেস কিনতাম। অর্থাৎ বেতন বৃদ্ধি পেয়েছে আমার মা বাবার, কিন্তু ক্রয় ক্ষমতা কিন্তু আমার বেড়ে গেল। তো ভারতবর্ষের যে ইকোনমিক সিস্টেমটাও সেটাই কিন্তু বলে
যে একজন ব্যক্তির যখন ইনকাম বৃদ্ধি পাবে তখনই সমাজ দাঁড়াবে, সমাজের ইনকাম বৃদ্ধি পাবে, সমাজ থেকে আসবে রাজ্য, রাজ্য থেকে আসবে রাষ্ট্র, রাষ্ট্র থেকে আসবে বিশ্ব। এটাই হলো সিস্টেম। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে লাস্ট 11 বছর 25 কোটির ওপর মানুষকে দারিদ্রতা থেকে বের করা হয়েছে। এবং আমরা যদি দেখি যে লাস্ট 2014 সালে যারা বলেন ভারতীয় জনতা পার্টি আদানি আম্বানির সরকার, আমার তো মনে হয় 2012 হোক 2013 হোক আমরা আম্বানিকেও চিনতাম, আদানিকেও জানতাম। এবং 2013 সালে আমার কাছে একটি তথ্য আছে যে 2013 সালে ভারতবর্ষে যে ফোর্বসের যে একটি ডেটা বলছে তখনও আম্বানি ভারতবর্ষের রিচেস্ট ম্যান হিসেবে কিন্তু উনি স্বীকৃতি পেয়েছিলেন, অর্থাৎ উনি ধনী ব্যক্তি তখনও ছিলেন, ধনী ব্যক্তি উনি তখনও ছিলেন। আজ 4 কোটির উপর ঘর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার আসার পর, 11 কোটির উপর মহিলাদের রান্নাঘরে গ্যাস কানেকশন, 13 কোটির উপর মুদ্রা যোজনায় লোন, 77 কোটি টাকার উপর আয়ুষ্মান ভারত, কোটি কোটি টাকার উপর আমাদের কিষাণ সম্মান নিধি, যারা আমাদের যারা ভারতবর্ষের যারা গরিব কৃষক তারা পেয়েছেন, পাচ্ছেন 81 কোটির উপর গরিব কল্যাণ যোজনায় আজ প্রায় 4 বছর ধরে কোভিড থেকে বিনামূল্যে রাশন পাচ্ছেন আমাদের ভারতবর্ষের 81 কোটি গরিব মানুষ। 12 কোটির উপর শৌচালয় নির্মাণ হয়েছে, 55 কোটির উপর জনধন যোজনায় গ্রাহক অ্যাকাউন্ট খুলেছে। প্রশ্ন হলো এই টাকাগুলো, এই যে এত কিছু, এই যে একটি বড় কর্মযজ্ঞ চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গরিব কল্যাণের জন্য, গরিবের উদয়ের জন্য, কৃষক শ্রমিকদের জন্য, সেই টাকাগুলো তার সোর্স কি আছে, কোত্থেকে আসছে? কিছুদিন আগে রাজ্যের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত মহোদয় একটি প্রেস কনফারেন্স করছিলেন। আজ আমি একটু ফলো করলাম কি বলছিলেন। উনি প্রথম শুরু করলেন যে পেহেলগামের ঘটনার জন্য আমরা একটু দেরিতে ধর্মঘট পালন করছি, অনেক আগে করে নিতাম। ভালো লাগলো যে কমিউনিস্টরা আজ এতদিন পর পেহেলগামের কথা বলছেন। পেহেলগামের ঘটনার পর না দুঃখ প্রকাশ করতে দেখলাম, না সেনাবাহিনী যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো, আমি ওই প্রসঙ্গে যেতে চাইছিলাম, বাট এটা বাস্তব মানতে হবে, এই বিষয়গুলো আমাদের বলতে হবে, স্বীকার করতে হবে যে কতটা দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী মানসিকতা তারা রাখেন। সেটা ধর্মঘট ডেকে হোক, বন্ধ ডেকে হোক, ভারতীয় সেনার শৌর্যের পরিচয়কে অস্বীকার করে হোক, আজ তিরঙ্গা হাতে তাদেরকে কিন্তু আমরা মিছিল করতে দেখি। আরে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ না দেওয়া হোক, বাট আফটার অপারেশন সিন্দুর একটি রাজনৈতিক দল হিসেবে না হোক, একজন ভারতীয় হিসেবে আমরা আশা করেছিলাম যে প্রত্যেকে আমরা সেনাবাহিনীর শৌর্যকে আমরা সেলুট জানাবো, সেটা কিন্তু আমরা দেখিনি। আজ তাদের মনে পড়লো যে পেহেলগামের ঘটনার কথা। আমরা যদি দেখি যে কর্পোরেট ট্যাক্স, আমি জানি না মাননীয় প্রাক্তন সাংসদ যতদিন উনি সাংসদ হিসেবে ছিলেন ত্রিপুরা রাজ্যের আওয়াজ হতে কখনো পার্লামেন্টে আমরা দেখিনি। আজ হয়তো এই বয়সে এসে উনি সেঞ্চুরি করতে চাইছেন কিনা জানি না, এত ভুল তথ্য প্রদান করে উনি কর্পোরেট ট্যাক্স নিয়ে একটি তথ্য দিচ্ছিলেন যেখানে সম্পূর্ণ ভুল। এটা ইচ্ছে করে দেওয়া হচ্ছে নাকি মোটিভকে ঘোরানোর জন্য, দিশাকে, মানুষের দিশাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ভারতবর্ষের যে ডেভেলপমেন্টকে সেটাকে যেন মানুষ আরো জানতে না পারে তার জন্য মানুষকে বিভ্রান্ত করেছেন, আমি জানি না। নাকি উনি তথ্যই রাখেন না, তথ্য জানার চেষ্টা করেন না, এটা আমি জানি না। উনি তথ্য দিয়েছেন কর্পোরেট ট্যাক্স নিয়ে, আমি আপনাদের বলছি সেটা কিন্তু পাপিয়া দত্ত বা ভারতীয় জনতা পার্টির তাদের মতো, ওটা ওই
তথ্য যেটা মেলানমার থেকে যে তথ্য পরিবেশন হয়েছে প্রেস কনফারেন্সে, আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা সিপিএম এর তথ্য, সিপিএম এর বই থেকে এসেছে। কিন্তু আমি আজকে বসে যে তথ্য দিচ্ছি এটা আমার ব্যক্তিগত তথ্য বা পার্টির ব্যক্তিগত তথ্য নয়। আমি যে তথ্য পরিবেশন করছি এটা হলো সিবিডিটি তথ্য, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের তথ্য, যে 2012 এবং 13 কর্পোরেট সেক্টর থেকে ভারতবর্ষের কোষাগারে যে টাকাটা এসেছিল সেটা ছিল 3.94 লাখ করোড়, 3.94 লাখ কোটি টাকা 2012-তে। Whereas 2025-26-এ সেই ট্যাক্স কালেকশন কর্পোরেট হাউস থেকে ভারত সরকারের সেই ট্যাক্স কালেকশন যেটা হয়েছে সেটা হয়েছে 9.11 লাখ করোড়, সেটা আরো বাড়বে, এখনো ফিনান্সিয়াল ইয়ার কমপ্লিট হয়নি, অর্থাৎ 131% গ্রোথ হয়েছে, which is beyond any expectation আমি মনে করি। এই যে বললাম যে স্ট্রাকচার, যে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, বিশ্ব ইকোনমিক সিস্টেম, যে ট্যাক্স কালেকশন কর্পোরেট হাউস থেকে এতটা আজ বৃদ্ধি পেয়েছে বলেই বা আদার সোর্স থেকে জিএসটি রেজাল্ট, বিভিন্ন ইকোনমিক যে পলিসি অ্যাকসেপ্ট করার পরিণাম যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 25 কোটির উপর ভারতীয়কে দারিদ্রতা থেকে বের করা সম্ভব হয়েছে। 2013-তে পার ক্যাপিটা ইনকাম কি ছিল ভারতবর্ষে? তখন ছিল 74,920 টাকা, আর আজ 2025-এ সেই জায়গায় 2 লাখের উপর পার ক্যাপিটা ইনকাম, মানুষের মাথা পিছু ইনকাম ভারতবর্ষে হয়ে গেছে। সেদিন উনি তথ্য দিচ্ছিলেন যে ভারতবর্ষে নরেন্দ্র মোদীজি সরকারের সময় 200 জনের মতো বিলিনিয়ারের সংখ্যা বেড়ে গেছে, শিল্পপতি বেড়ে গেছে। আমি ফোর্বসের একটি ডেটা মাননীয় শঙ্কর বাবুকে দিতে চাই, যে আপনারা তো চীনের অনুগামী, চীনকে আপনারা ফলো করে থাকেন, সে চীনের দিকে তাকান, চীনে বিলিনিয়ারের সংখ্যা ফোর্বস অনুযায়ী 516 জন, 516 উপর আছে। উনি সেদিন তথ্য দিচ্ছিলেন ভারতীয় ন্যায় সংহিতার কথা। ভারতীয় ন্যায় সংহিতার 11 নম্বর ধারা কি বলছে? ভারতীয় ন্যায় সংহিতার 11 নম্বর ধারাকে উনি, আমি জানি না কেন শ্রমিকদের সঙ্গে উনি গুলিয়ে দিলেন। আমার মনে হয় এই আইনের এই ভুল অপব্যাখ্যার জন্য উনার বিরুদ্ধে কেস হওয়া উচিত, উনার শাস্তি হওয়া উচিত। উনি বলছিলেন যে শ্রমিক বিরোধী এই সরকার ভারতীয় ন্যায় সংহিতাকে শ্রমিকদের বিরুদ্ধে 11 নম্বর ধারাতে বিভিন্ন রকম এরকম কিছু বিষয় আনা হয়েছে, কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা 11 নম্বরের ধারা কি বলছে? ভারতীয় ন্যায় সংহিতা 11 নম্বর ধারা বলছে যে ভারতবর্ষের মধ্যে যদি এক বা একাধিক ব্যক্তি কোন রকম হত্যা, কোন রকম অপরাধ, এক্সট্রিম কিছু অপরাধ, অপহরণ, ডাকাতি, এই ধরনের ঘটনা যদি করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ আমাদের এই সরকার আসার পর আমি জানি, কারণ নিশ্চিতভাবে এই সরকার কতটা কাজ শ্রমিকদের জন্য করেছে, কতটা কাজ কৃষকদের জন্য করেছে, কতটা কাজ মহিলাদের জন্য করেছে। আমিও যদি আজ এখানে বলা শুরু করি, আমার মনে হয় আপনাদের মোবাইলও বোধহয় বন্ধ করে দিতে হবে, এতটা কভার করা যাবে না, আমাদের সারাদিন ধরে বলতে হবে। তারপরে কিছু বিষয় আমি একটু তুলে ধরতে চাই, যে আমাদের বর্তমান সরকার চা শ্রমিকদের কল্যাণে কিরকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। 2018 সালে ন্যূনতম মজুরি যেটা চা শ্রমিকদের 105 টাকা ছিল, সেটাকে বাড়িয়ে 176 টাকা করা হয়েছে, এবং সাম্প্রতিক কালে সেটাকে 204 টাকা করা হয়েছে। চা শ্রমিকদের কল্যাণে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের আওতায় 3166 জনকে জমির পাট্টা এবং
4,922 জনকে প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড সরকার প্রদান করেছে। 2018 সালের পর রাজ্যের নির্মাণ শ্রমিকদের কল্যাণে একাধিক যুগান্তকারী পদক্ষেপ আমাদের সরকার নিয়েছে। সেখানে যদি আমরা দেখি তার মধ্যে উল্লেখযোগ্য কতগুলি হলো, বিবাহের আর্থিক সহায়তা 10,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। মাতৃত্বকালীন সুবিধা 5,000 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা করা হয়েছে। কোন শ্রমিকের যদি মৃত্যু হয় তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য আর্থিক সহায়তা 5,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হয়েছে। নির্মাণ শ্রমিকদের মৃত্যুর পর পরিবারকে সহায়তা স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে 20,000 টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করে করা হয়েছে এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে 40,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে। পেনশনের সুবিধা পাওয়ার জন্য 60 বছর পূর্ণ হওয়ার পর 6 মাসের মধ্যে আবেদন করার যে নিয়ম সেটাকে শিথিল করা হয়েছে। এরকম কয়েকশো যোজনা পলিসি আমাদের সরকার এই রাজ্যের যারা মেহনতি, যারা গরিব মানুষের কল্যাণের জন্য নিয়েছে। আমরা নিশ্চিতভাবে আমরা প্রত্যেকে জানি যে কাল আমাদের খাচ্ছি অর্থাৎ জাতি জনজাতিদের আস্থা বিশ্বাসে যে মেলবন্ধন, যে উৎসব, সেই উৎসবের সমাপ্তি দিন। এই ধরনের উৎসবকে ব্যাঘাত বা বিঘ্ন সৃষ্টি করা উৎসবের পথে একটি প্রয়াস আবারও আমাদের রাজ্যে আমার মনে হয় কমিউনিস্টরা নিয়েছেন। এই ধরনের প্রয়াস নিয়ে তারা আবারও প্রমাণ করেছে যে তারা বাস্তবিক, আমরা যেটা বলি যে শুধুমাত্র তারা দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী শক্তি না, তারা প্রমাণ করে দিয়েছেন যে তারা ধর্ম বিরোধী, তারা সংস্কৃতি বিরোধী। এই কর্মনাশা, এই সর্বনাশা বন্ধ, যে বন্ধের কারণে, একদিনের বন্ধের কারণে প্রায় 25,000 কোটি টাকার উপর ক্ষতির সম্মুখীন ভারত সরকারকে হতে হয়। এত কাজ হলো, এত ডেভেলপমেন্ট হলো, কিন্তু আপনারা যদি দেখেন 2018 থেকে আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে না কোনো ধর্মঘট আমরা করেছি, না কোনো রকম বন্ধ আমরা দেখেছি। আমি রিপিট করতে চাই, এত ডেভেলপমেন্ট, 4.5 লক্ষের উপর ঘর, মহিলাদের জন্য সাইকেল বিতরণ, শিক্ষা ব্যবস্থায় এত বৈপ্লবিক পরিবর্তন। আজ রাজ্যের হাসপাতালগুলোতে কিডনি অপারেশন হচ্ছে, বাইপাস সার্জারি হচ্ছে, হার্টের নিউরো সার্জারি হচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থা এত বৈপ্লবিক পরিবর্তন আমরা যা কোনোদিন ভাবতে পারিনি। আজ সব কটা কাজ কিন্তু বিনা আন্দোলনে, বিনা ধর্মঘট ডেকে হয়েছে। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার ভাবে, খুব স্পষ্টতার সঙ্গে আমরা বলতে চাই, আগামীকালের এই সর্বনাশা কর্মনাশা বন্ধ আমরা বিরোধিতা করছি। কোনোভাবে রাজ্যের মানুষ এই বন্ধকে মেনে নেবে না এবং তার, আমি আবারও বলছি যে বিরোধিতা আমরা করছি। কাল সবকিছু সুস্থভাবে, স্বাভাবিক যেভাবে আমরা প্রতিদিনকার মতো আমরা কাটাই, সেই সুস্থ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা প্রকাশ করছি। আজকে এই বন্ধকে মানে না বাড়ানোর জন্য আপনাদের দলের থেকে কি সাপোর্টাররা রাস্তায় থাকবেন? দেখুন, আমার মনে হয় এই বন্ধ যে কর্মনাশা সর্বনাশা, আমি যেটা বললাম যে একটি বন্ধের পেছনে কি রকম ক্ষতি রাষ্ট্রকে সম্মুখীন হতে হয়, কি ধরনের ক্ষতি, 25,000 কোটি টাকার উপর ক্ষতির সম্মুখীন হতে হয়। যারা শ্রমিক, মেহনতি কৃষক, যাদের কথা আমরা বলছি, তারা যদি একদিন রাস্তায় তাদের অটো টমটম নিয়ে তারা না বেরোয়, ক্ষতির সম্মুখীন কিন্তু তাদেরই সবচেয়ে বেশি হতে হয়। আমার মনে হয় আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা, আমরা না, সম্পূর্ণ রাজ্যবাসী কিন্তু এই টোটাল বন্ধের বিরোধিতা করবেন এবং খুব এটা স্বাভাবিকভাবে করবেন। তার জন্য আমাদের কিছু আলাদাভাবে প্রচেষ্টা নিতে হবে বলে
আমি মনে করি না। তারপরও পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের যে স্পষ্ট বার্তা সেটা আমাদের রাখা উচিত বলে আমরা মনে করি যে বন্ধের আমরা বিরোধিতা করছি। আজ নয় আমরা অতীত করেছি এবং সবসময় বন্ধ ধর্মঘটের আমরা বিরোধী। ধন্যবাদ সবাইকে। সভাপতি রাজ্যের পুলিশ সহসভাপতি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তীব্রাবস্থা নিয়ে একাধিক সংশয় দেখা দিয়েছে। আপনাদের জোট শরিক মাঝে রাস্তায় দেখুন, আমি বলতে চাই আজ যে এজেন্ডা নিয়ে আমি এসেছি বা বসেছি এটা টোটালি আগামীকাল যে ধর্মঘটে যে মানে রাত গিয়ে যখন সকাল হবে সেই দিনটি নিয়েই আমি বসেছি। বিশেষভাবে আজ একটু সংবেদনশীল একটি বিষয়। কেন? কারণ আগামীকাল খাট্টি পুজোর শেষ দিন। আমরা প্রত্যেকে নিশ্চিত আজ আবার বৃষ্টি হচ্ছে, অনেকে হয়তো আমরা যাওয়ার পরিকল্পনা, যেমন আমি ব্যক্তিগতভাবে করেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য ভাবছি কাল যাব এবং সমাপ্তি দিন মানে কাল উপচে পড়বে ভিড় আমরা মনে করি। এরকম একটি সেনসিটিভ মানে বিষয় সেটাও আমার রাখা উচিত বলে মনে করি। আর আপনি যে প্রশ্নটা করছেন নিশ্চিতভাবে এই নিয়ে যদি আরো প্রেস আমাদের দলের জন্য তো এটাও সেনসিটিভ হতে পারে। না, সেটা আমাদের দল